সময় ও স্রোত কারো জন্য অপেক্ষা করে না। এর মধ্যে প্রায় 15 দিন পার হয়েছে। পরিস্থিতি শান্ত, তবে মিডিয়ায় তখনও তোলপাড় চলছে। এসপি মেহরাব শিকদার পুরো কেসটা বড্ড বেশি গোপনীয়তা অবলম্বন করে হ্যান্ডেল করছেন। তার কাণ্ডে মিডিয়া রীতিমতো হতাশ। কালপ্রিটকে মেডিকেলে নেওয়ার পর আর কোনো তথ্য পাওয়া যায়নি। কেসের চূড়ান্ত ফলাফল কী হবে তা নিয়ে সকলেই উৎসুক। 2 দিন হলো অরিনকে বাসায় নিয়ে আসা হয়েছে। প্রাণ উচ্ছল মেয়েটা যেন জীবন্ত লাশে পরিণত হয়েছে। মুখ ফুটে টু শব্দ করে না, কেবল নির্বিশেষ তাকিয়ে থাকে। জ্ঞান ফেরার পর চরম পাগলামি করেছিল, কিন্তু জায়ানের বিষয়ে সামান্য তথ্য জানতে পারিনি। তখন থেকে চুপ হয়ে যাওয়া মেয়েটা আর একটাও শব্দ উচ্চারণ করেনি। মেজবা অরিনের সামনে দাঁড়ানোর সাহস পায়নি। দূর থেকে সব তথ্য রাখছে বোনের। মোশাররফ ওয়াহিদ বর্তমানে ব্যবসার কাজে দেশের বাইরে অবস্থান করছেন। মাইমুনা ওয়াহিদ দেখভাল করছেন অরিনের। নিস্তেজ অরিনকে দেখলে তার বুক ফেটে কান্না আসে, কিন্তু এই সময়টা যে ভেঙে পড়ার নয়। অরিনের ব্রেকফাস্ট রেডি করছিলেন মাইমুনা ওয়াহিদ। এমন সময় কলিং বেলটা বেজে ওঠে। একজন গৃহ পরিচালিকা গিয়ে দরজা খুলে দিতে মেহরাব এবং কৌশিককে দেখে চমকে যায়। তারা ভেতরে ঢুকতে ঢুকতে বলে, চমকে যাওয়ার কিছু নেই, মিস মাইমুনা ওয়াহিদকে বলুন আমরা এসেছি। মাইমুনা ওয়াহিদকে ডাকতে হয় না, তিনি নিজেই উপস্থিত হন সেখানে। মেহরাবের দেখে একগাল হেসে বললেন, কি খবর, কেমন আছো? বসো বাবা, তোমার জন্য ব্রেকফাস্টের ব্যবস্থা করি। মেহরাব তারা দেখিয়ে বলল, না ম্যাম, হাতে সময় কম, তাছাড়াও আমরা অফিসিয়াল কাজে এসেছি। মিস অরিনের স্টেটমেন্ট নেওয়া জরুরি। আমরা কি ওনার সাথে একান্তে কিছুক্ষণ কথা বলতে পারি? মাইমুনা ওয়াহিদ খানিকটা অপ্রতিভ হন। অপ্রস্তুত কণ্ঠে বলেন, অরিন তো অসুস্থ বাবা, কোনো ছেলে মানুষ দেখলেই ভয় সিটিয়ে যাচ্ছে, এমন অবস্থা। মেহরাব ওনাকে আশ্বস্ত করে বলল, ম্যাম, এটা অত্যন্ত জরুরি। আমাকে একবার অন্তত চেষ্টা করে দেখতে দিন। যদি এটা কোনো ব্যাড ইম্প্যাক্ট পড়ে তাহলে আমি নিজেই এই কার্যক্রম বন্ধ করে দেব। মাইমুনা ওয়াহিদ রীতিমতো দোটানায় পড়ে যান। উপায়ন্তর না পেয়ে সম্মতি প্রকাশ করেন। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের প্রতিবিম্বের দিকে তাকিয়েছিল অরিন। চেহারার লাবণ্যতা কোথায় যেন হারিয়ে গেছে। গোলগাল শরীরটা শুকিয়ে রোগা দেখাচ্ছে। গলায়, বুকে, পিঠে ক্ষীণ হয়ে আসা লাভ বাইটের চিহ্নগুলো তখনও কিছুটা স্পষ্ট। তবে সেগুলো ভালোবাসার নয়, বরং উগ্রতার চিহ্ন। কথাটা মনে পড়তেই অরিনের 2 চোখ বেয়ে গড়িয়ে পড়ে অশ্রুকণা। অস্ফুট স্বরে বলে, জান সাহেব, ও জান সাহেব, আমাকে দুনিয়ার চোখে কলঙ্কিত কেন করলেন? আমার শরীরে থাকা আপনার প্রতিটা স্পর্শ বৈধ, সেটা কেন বলে গেলেন না? এতটুকু বলতেই হাঁপ ধরে গেল। ইদানিং শরীরটা সঙ্গ দেয় না। শুষ্ক ঠোঁট গিলে গলা ভিজিয়ে পুনরায় অরিন বলল, কোনো পাপের শাস্তি এতটাও নির্মম হয়? হৃদয়ে ছিঁড়ে খুঁড়ে দীর্ঘশ্বাস বেরিয়ে আসার পরেও ভেতরটা না পাওয়ার দাবানলে জ্বলে পড়ে ছারখার করে দেওয়ার নামই বুঝি অপূর্ণতা? ফুপিয়ে উঠল মেয়েটা। ড্রেসিংয়ের কর্নার ধরে আস্তে ধীরে ফ্লোরে বসে মুখে হাত চেপে কান্নার শব্দ আটকানোর বৃথা চেষ্টা করল অরিন। কিছুক্ষণ পর ক্লান্ত হয়ে ড্রেসিং টেবিলে পিঠ এলিয়ে অস্ফুট স্বরে বলল, মস্তিষ্ক আপনিময় যন্ত্রণার স্মৃতিচারণে বিষাদে বিদীর্ণ। ভালোবাসা নয়, আফসোসগুলো অশ্রু ফোটায় ঝরে। ভুলে যাওয়ার শপথ গ্রহণের পরেও হৃদয়কুঞ্জ অভিযোগ করে, হাজারো পূর্ণতার গল্প পেরিয়ে আমরা কেন অপূর্ণতার ভিড়ে হারিয়ে? দুঃখ বিলাসে ব্যস্ত অরিন দরজায় কড়া নাড়ার শব্দ শুনতে পায়নি। দরজার অপর পাশ থেকে মাইমুনা ওয়াহিদ হন্তদন্ত হয়ে এক্সট্রা চাবি দিয়ে লক খুলে ঘরে প্রবেশ করেন। ওনার সাথে মেহরাবও চিহ্নিত ভঙ্গিতে ঘরে প্রবেশ করে। ভেতরে প্রবেশ করতেই দেখে অরিনের মা এলিয়ে চোখ বুজে বসে আছে। নীরব অশ্রু গড়িয়ে পড়ছে গাল বেয়ে। মাইমুনা ওয়াহিদ দীর্ঘশ্বাস ফেলে ডেকে ওঠে, অরুমা। অরিন চোখ মেলে সামনে একজন অচেনা পুরুষকে দাঁড়িয়ে থাকতে দেখে খানিকটা গুটিয়ে যায়। চোখ মুখে আতঙ্ক ফুটে ওঠে। মেহরাব তা দেখে শান্ত গলায় বলে, আমি এমপি মেহরাব শিকদার। আপনার কেসটা আমি হ্যান্ডেল করছি। আপনি যে কাঙ্ক্ষিত ব্যক্তির খোঁজ চেয়ে পাগলামি করছিলেন তার সম্পূর্ণ বায়োডেটা আমার কাছে আছে। আমরা কি এই বিষয়ে কথা বলতে পারি? ভয়ে গুটিয়ে আসা অরিন এবার আর চোখে তাকায় মেহরাবের দিকে। অরিনের কৌতূহলী চোখ দুটো দেখে বিড়বিড়িয়ে মেহরাব বলে, সাব্বাস মিস্টার শিকদার। অরিন আস্তে ধীরে উঠে দাঁড়িয়ে বলে, গার্ডেনে বসে কথা বলি। মেয়েটা বদ্ধ ঘরে কথা বলতে ভয় পাচ্ছে। ব্যাপারটা ভেবেই মেহরাবের ভেতর থেকে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসলো। মুখ ফুটে বলল,
সমস্যা নেই, তবে জায়গাটা সেফ হতে হবে। কনভারসেশনটা ভীষণ কনফিডেন্সিয়াল। মাইমুনা ওয়াহিদ কিছু একটা ভেবে বললেন। তোমরা লাইব্রেরির রুমটায়। অরিন সাথে সাথে চিৎকার দিয়ে বলল। না, লাইব্রেরি না। অরিনের ভীত সন্ত্রস্ত চেহারা দেখে মেহরাব বলল। মিস অরুণিকা ওয়াহিদের কথা মতো আমরা বাগানেই বসি। কৌশিক আছে, ও সেফটি ব্যাপারে সুনিশ্চিত করবে, ডোন্ট ওয়ারি। মাইমুনা ওয়াহিদ ভেবে বললেন। আচ্ছা যাও তোমরা। মেহরাব এবং কৌশিক সামনে এগিয়ে গেল, গন্তব্য গার্ডেন এরিয়া। পেছনে উৎকণ্ঠা বুকে চেপে গুটিসুটি পায়ে এগিয়ে এলো অরিন। বেচারি যদি জানতো এই এক সাক্ষাৎ তার গোটা জীবন এক ঝটকায় তছনছ করে দিবে, তবে কি সে যেত? অভাগা যেদিকে যায় সেদিকেই সাগর শুকায়, প্রবাদটা যেন অক্ষরে অক্ষরে মিলে গেল। ওয়াহিদ কুঞ্জের গার্ডেন এরিয়াটা বিশাল এলাকা জুড়ে বিস্তৃত। নানান ধরনের বিদেশি ফুলের সমারোহে তৈরি চমৎকার একটি স্থান, তবে এখানে আসার অনুমতি অরিন ব্যতীত কারোরই নেই। অরিনের 16তম জন্মদিনে মেজবা এই অসাধারণ উপহারটা দিয়েছিল তাকে। বাগানের প্রবেশদ্বার খুলে ভেতরে প্রবেশ করতেই একরাশ মুগ্ধতা ছুঁয়ে দিল তাদের অন্তঃকরণ। কেবল অরিন নির্বিকার রইল। মাইমুনা ওয়াহিদ তাদের সিটিং জোনের দিকে নিয়ে যেতে যেতে বলল। তোমরা বসে আলোচনা শেষ করো, আমি চা কফির ব্যবস্থা করছি। মেহরাব তৎক্ষণাৎ নাকচ করে বলল। একদমই প্রয়োজন নেই এসবের, আমাদের একটু প্রাইভেসি দরকার। হোপফুলি আপনি বিষয়টা বুঝবেন ম্যাম। মাইমুনা ওয়াহিদের মুখটা দ্বিধান্বিত দেখালো, চৌকস দৃষ্টিতে সেটা খেয়াল করে মেহরাব ক্ষীণ হেসে বলল। ভিকটিমের খাতায় মিস অরুণিকা ওয়াহিদের নাম আছে বলেই আমরা এতটা কোঅপারেট করছি। ওনার জায়গায় অন্য কেউ হলে রিমান্ড ভিকটিমের মতো থানার সেই ভুতুরে অস্বস্তিকর পরিবেশে স্টেটমেন্ট নেওয়া হতো। আপনারা সহজাত প্রসিডিওর ফলো না করলে আমাকে বাধ্য হয়ে ওনাকে থানা পর্যন্ত টেনে নিয়ে যেতে হবে ম্যাম। মাইমুনা ওয়াহিদ অবাক চোখে তাকালেন মেহরাবের দিকে। ছেলেটা বড্ড স্ট্রেট ফরওয়ার্ড কথা বলে, কোনো ভনিতা নেই, কোনো ছলচাতুরি নেই, একদম নিরেট কর্তব্যপরায়ণ অফিসার যেন। মাইমুনা ওয়াহিদ আর কথা না বাড়িয়ে ওদের বসতে বলে অন্তর্মহলের দিকে এগিয়ে গেলেন। রাজকীয় চেয়ারটা টেনে বসতে বসতে সামনে বসা অরিনের নির্লিপ্ত মুখের দিকে তাকিয়ে মেহরাব প্রশ্ন করল। কেমন আছেন মিস অরুণিকা? অরিন শান্ত দৃষ্টিতে সামনের পুকুরে থাকা পদ্মফুলের দিকে তাকিয়ে বলল। জায়ান কোথায়? বেঁচে আছে আদৌ? মেহরাব মাথা এলিয়ে হাসল, হেয়ালি করে বলল। দুনিয়াতে কোনো কিছুই ফ্রিতে পাওয়া যায় না, সব কিছুর নির্দিষ্ট একটা বিনিময় হয়, সেটা জানেন তো? মেহরাবের কথায় অরিনের নিষ্প্রাণ মুখশ্রী শক্ত হয়ে ওঠে, কঠোর গলায় বলে। কত টাকা লাগবে? মেহরাব এবার শব্দ করে হেসে ফেলে, তাচ্ছিল্য ভরা কণ্ঠে বলে। বড়লোক মানুষদের এই এক সমস্যা, কথায় কথায় টাকার প্রসঙ্গ না তুলে থাকতে পারেন না। যাকে কাজের কথায় আসি, বিনিময় হিসাবে আপনার বাবার অর্জিত হারাম টাকা নয়, বরং মিস অরুণিকার থেকে মিস অরুণিকা হয়ে ওঠার গল্প শুনতে চাই। অরিনের মনে হলো তার মাথায় বজ্রপাত হয়েছে। শুষ্ক ঢোক গিলে মেহরাবকে বলে। আপনি কিভাবে জানলেন আমি জায়ানের মিসেস? মেহরাব বিস্মিত হেসে বলে। ইট ইজ ম্যাজিক। অরিন খানিকটা অপ্রতিভ হয়ে বলে। আপনি এই বিষয়টা জানলেন কি করে? আমাদের রেজিস্ট্রি হয়নি, তার মানে ইনভেস্টিগেট করলেও এত অল্প সময়ে এই বিষয়ে আপনি জানতে পারবেন না? এইসব তথ্য জানার একমাত্র মাধ্যম হলো জায়ান। তার মানে জায়ান বেঁচে আছে, তাই না? আমার জান সাহেব কোথায়? নিয়ে চলুন আমায়। কথা বলতে গিয়ে অরিন ক্রমশ উত্তেজিত হয়ে পড়ছিল দেখে মেহরাব তাকে থামায়, গম্ভীর গলায় বলে। মিস্টার শাহজাদ তৌসিফ আমাদের কিছুই বলেননি। যতটুকু জানার আমরা সেটা ইনভেস্টিগেশন করেই জেনেছি। আপনাদের বিয়েটা ইতালিতে হয়েছিল সেটাও আমাদের অজানা নয়। অরিন স্মিত স্বরে বলে। মিথ্যে বলছেন আপনি অফিসার। জায়ান আপনাদের জানিয়েছে সবকিছু। আমি গুলি চালিয়েছি বলে ওর অভিমান হয়েছে, এই জন্যই সামনে আসছে না, তাই না? মেহরাব এবার শক্তপোক্ত কণ্ঠে বলল। বিহেভ ইয়োর সেলফ মিসেস অরুণিকা। আপনার কথা অনুযায়ী মানলাম মিস্টার শাহজাদ তৌসিফ আমাদের জানিয়েছেন সব কিছু, কিন্তু আপনি কি জানেন তিনি কেন আপনাকে দুনিয়ার সামনে ধর্ষিতা বানিয়েছেন? আপনি ওনার বৈধ স্ত্রী হওয়া সত্ত্বেও সে স্বীকৃতি কেন দেয়নি? এই প্রশ্নের উত্তর আছে? অরিন এবার থমকে গেল, নিষ্পলক চোখে তাকিয়ে দুপাশে মাথা নাড়ালো। মেহরাব তা দেখে বলল। ওয়েল, তাহলে আপনি আমাকে আপনাদের অতীত সম্পর্কিত সম্পূর্ণ তথ্য দিন, আমি আপনাকে আপনার প্রশ্নের উত্তর দিব। গিভ অ্যান্ড টেক টাইপের গেম হবে এটা। শুরু করা যাক।
অরিন অপলক তাকিয়ে থেকে একটা দীর্ঘশ্বাস ফেলে বলতে শুরু করলো অতীতের সেই সোনালী মুহূর্তের বর্ণনা। যদি সে জানতো তার জন্য অপেক্ষা করে আছে বৃহৎ এক মরণফাঁদ, তবে কি সে পা বাড়াতো এই পথে? ভঙ্গুর অরিনের বাকি সম্বল কেড়ে নিতে যেন নতুন এক প্রতিশোধের খেলা শুরু হলো। অতীত। সন্ধ্যালগ্ন প্রহর। সকালের পর থেকে ঘরে দরজা এঁটে বসে আছে অরিন। অতিরিক্ত কান্নার ফলে ফর্সা গোলগাল মুখশ্রী একদম কাশ্মীরি আপেলের মতো দেখাচ্ছে। মাইমুনা ওয়াহিদ সোফিয়া কয়েকবার ডেকে দরজা খুলতে পারেনি। শাশুড়িকে হতাশ হতে দেখে সোফিয়া বলল, চিন্তা করবেন না আম্মু, আমি ওর দাভাইকে কল দিচ্ছি, উনি অরিনকে সামলে নেবেন। ব্যস্ত হাতে ফোন তুলে মেজবাকে কল দেয় সোফিয়া। মাইমুনা ওয়াহিদ চোখ বুজে সোফায় গা এলিয়ে বসে থাকেন কেবল। অরিনের জেদের কাছে হার মানতে নারাজ তিনি। ওনার মেয়ের অপরিপক্কতা উনি বেশ ভালো করেই জানেন, তাই তো সাহস করে অত দূর একা একটা শহরে পাঠাতে পারছেন না। মেজবাকে কল দিতে হয় না, মিনিট 10 মাঝে এসে নিজেই হাজির হয় বাড়িতে। কারো আগমনের শব্দ পেয়ে চোখ খুলে তাকায় মাইমুনা ওয়াহিদ। মেজবা মায়ের এমন মুমূর্ষ অবস্থা দেখে চিহ্নিত ভঙ্গিতে এগিয়ে আসে। হাতের ব্লেজারটা পাশে ছুঁড়ে ফেলে মায়ের পায়ের কাছে বসে অস্থির কণ্ঠে জিজ্ঞেস করে, আম্মা কি হয়েছে? প্রেশার বেড়েছে? মাইমুনা ওয়াহিদ শান্ত চোখে তাকান মেজবার অশান্ত মুখশ্রীর দিকে। মাইমুনা ওয়াহিদকে কথা বলতে না দেখে মেজবা পাশে দাঁড়ানো সোফিয়াকে উদ্দেশ্য করে বলে, শফি, আম্মা এমন করছে কেন? ডক্টর দেখেছিলে? এত অবস্থা খারাপ আমায় জানা। মাইমুনা ওয়াহিদ এবার কান্না ভেজা চোখে তাকিয়ে মেজবার হাত মুঠোবন্দি করে ধরেন। মেজবা হতভম্ব হয়ে উঠে এসে মায়ের পাশে বসে। মাইমুনা ওয়াহিদ আহ্লাদ পেয়ে মেজবার বুকে মাথা রেখে অভিযোগের সুরে বলেন, আমি কি তোমার বোনের খারাপ চাই আব্বা? মেজবা চিহ্নিত সুরে মাথা নাড়িয়ে বলে, না আম্মা, তুমি কেন খারাপ চাইবে? মাইমুনা ওয়াহিদ কেঁদে বলেন, তোমার বোন জেদ ধরেছে, সে রাজশাহীতে পড়াশোনা করবে। ওর পছন্দের ভার্সিটিতে চান্স হয়েছে বলে এখন নাকি যাওয়ার পারমিশন দিতে হবে। আমি কত করে বোঝালাম সে একা কোথাও সেভ নয়, তবুও তোমার বোন নিজের জেদে অনড়, সকাল থেকে দরজা বন্ধ করে বসে আছে। মাইমুনা ওয়াহিদকে কথা বলতে না দিয়ে মেজবা হুঙ্কার ছেড়ে বলে উঠল, এত কিছু হয়ে গেছে অথচ আমাকে জানানোর প্রয়োজন বোধ করনি। আমার বোনের কিছু হলে তোমাদের কাউকে আস্ত রাখবো না। মেজবার রাগী দৃষ্টি দেখে মাইমুনা ওয়াহিদ এবং সোফিয়া ভয় পেয়ে যায়। মেজবা সময় নষ্ট না করে ছুটে যায় দোতলায়। দ্রুত পায়ে হেঁটে পৌঁছায় করিডোরের শেষ মাথায়। কাঙ্ক্ষিত দরজার সামনে এসে বার দুয়েক কড়া নেড়ে আদরে স্বরে বলে, বাবুই পাখি। অপর পাশ থেকে নাক টানার আওয়াজ হয়। মেজবার ভয়ার্ত হৃদয় যেন একটু স্থির হয়। এরপর গলা ছেড়ে মেজবা বলে, আমি কারোর জন্য গুড নিউজ নিয়ে এসেছি। সে যদি দরজা বন্ধ করে বসে থাকে তাহলে সে গুড নিউজ মিস করে যাবে। অফার কিন্তু সীমিত সময়ের জন্য। মিনিট দুয়েকের মাঝে খট করে দরজা খোলার আওয়াজ হয়। মেজবা তাকাতেই দেখে এক আদরে ছানাকে, কেঁদে একদম নাজেহাল অবস্থা, চোখ মুখ ফুলে একাকার। মাথার চুলগুলো দেখে হো হো করে হেসে ওঠে মেজবা। কোনো রকমে বলে, কতদিন চুলে চিরুনি দেওয়া হয় না? এগুলো চুল নাকি কাকের বাসা? অরিন ফুপিয়ে ওঠে, কথা বলে না। মেজবা সময় নষ্ট না করে অরিনকে ফ্লোরে বসিয়ে নিজে বেডে বসে। হাতে তেলের বোতল আর চিরুনি নিয়ে অরিনকে বলে, চুলের এমন বেহাল অবস্থা যেন না দেখি। এই জট ছাড়াতে এখন কতটা কষ্ট পাবে সে খেয়াল আছে? অরিন ভাইয়ের তিরস্কারে ফুপিয়ে উঠে বলল, অত সেজে গুজে লাভ কি? এই বন্দি 4 দেয়ালের মাঝেই তো আমায় থাকতে হবে। আমার তো আর স্বাধীনতা নেই। মেজবা ভেতরে ঢুকতে ঢুকতে বলে, কে বলেছে এসব ননসেন্স কথা? তুমি কালকে রাজশাহী শিফট হচ্ছ এবং একদম একা। আমার বিষয়টা আমার উপর ছেড়ে দাও। তোমরা কোনো অ্যাপার্টমেন্ট বুক করেছো? অরিনের কান্নারত মুখে হাসির ঝিলিক। সে আর একটু আহ্লাদী গলায় বলে, হ্যাঁ, আমার ফ্রেন্ডরা মিলে সিন্ড্রেলা আম্পায়ার্সে অ্যাপার্টমেন্ট নিয়েছি। তবে আমি সাথে কোনো বডিগার্ডস নিব না। তুমি ফোর্স করলে ভালো হবে না কিন্তু। মেজবা চোখ ছোট ছোট করে তাকাতেই অরিন মুখ ফুলিয়ে তাকায়। মেজবা হার মেনে বলে, ঠিক আছে বাবুই পাখি, তবে এইসব কাণ্ড কারখানা এবং কান্নাকাটি যেন সেকেন্ড টাইম না দেখি। অরিন ভদ্র বাচ্চার মতো মাথা নেড়ে বলল। দা ভাই। এতক্ষণে মেজবার প্রাণটা জুড়িয়ে গেল। মাথার জট ছুটিয়ে অরিনকে ঘুম পাড়িয়ে রুম থেকে বেরোতে নিলে দরজার বাইরে সোফিয়াকে মুগ্ধ নয়নে তাকিয়ে থাকতে দেখে বলল, তুমি এখানে? সোফিয়া হেসে বলল, একজন বদমেজাজি মানুষের কেয়ারিং সাইড দেখেছিলাম। ইউ আর লুকিং ড্যাম কিউট।
মেজবা সাবধানে অরিনের রুম থেকে বেরিয়ে দরজাটা সামান্য ভিজিয়ে দিয়ে সোফিয়াকে একটানে নিজের বুকের উপর ফেলে। ঘনিষ্ঠতা বাড়িয়ে হাসকি স্বরে বলে, তোমার যত্নে বোধ হয় খামতি পড়ে গেছে। ঘরে চলো, পুষিয়ে দিই বাকিটা। সোফিয়া দুষ্টু হেসে মেজবার বুক থেকে সরে এসে বলল, ওসব বলে লাভ নেই। আজকে মেজাজ দেখিয়ে কথা বলেছেন, আমি আপনার কথায় মোটেও। মেজবা বাকিটা বলার সুযোগ দিল না। আগ্রাসী হয়ে এক ঝটকায় সোফিয়াকে কোলে তুলে রাজত্ব কায়েম করলো সোফিয়ার অধরষ্ঠে। সোফিয়া হকচকিয়ে গেলেও পরক্ষণেই নিজেকে সামলে নিল। মনে মনে আফসোস করলো বেহুদা পাগলকে খোঁচা দেওয়ার দরকার ছিল না। এখন এই তাণ্ডব তাকে সামাল দিতে হবে। রাতের শেষ প্রহর। বিরক্ত হয়ে ভেজা চুলগুলোতে টাওয়াল পেঁচিয়ে রাগী স্বরে সোফিয়া বলল, গলার দিকটায় একদম দাগ ফেলে দিয়েছেন, আমি কি ব্যথা পাই না? সোফায় বসে থাকা ব্যস্ত মেজবা একবার চোখ ঘুরে বইয়ের দিকে তাকালো। তার অফ হোয়াইট কালারের একটা লং টি শার্ট গায়ে জড়িয়েছে মেয়েটা। ফর্সা পেল পা জোড়া উন্মুক্ত। তা দেখে বাঁকা হেসে কোল থেকে ল্যাপটপ সরিয়ে সোফিয়ার দিকে এগিয়ে গেল মেজবা। গুরুগম্ভীর স্বরে বলল, কি হয়েছে দেখি? সোফিয়া তিক্ত মেজাজে তাকিয়ে টি শার্টটা সামান্য সরিয়ে কালচে দাগগুলো দেখিয়ে বলল, দেখুন কি করেছেন। আমি শাড়ি আর কথা বলার সুযোগ পেল না সোফিয়া। তার মেলি কোমর আঁকড়ে ধরল মেজবার পেশিবহুল হাত। গলার কাছটায় প্রিয় পুরুষের আগ্রাসী ভালোবাসার স্পর্শ পেয়ে চোখ দুটো বুজে আসলো। কথার খেই হারালো যেন। অস্ফুট স্বরে বলল, আবার না 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 প্লিজ। মেজবার মাথায় যেন দুষ্টুমি ভর করেছে। তবে তার অতিশয় সুন্দর মুহূর্তে বাগড়া দিতে ফোনটা সজোরে বেজে উঠল। হুঁশ ফিরল দুজনেরই। মেজবার সরে আসার আগে পুনরায় দাঁত বসালো সোফিয়ার গলার ডান পাশটায়। বেচারি কুকড়ে গেল ব্যথায়। মেজবার বাহুতে আলতো আঘাত করে বলল, ইঁদুর কোথাকার। মেজবা কথা না বাড়িয়ে ফোনটা রিসিভ করলো। ওপাশ থেকে সালামের ধ্বনি আসলে মেজবা জবাব দিয়ে বলল, অরিনি ফ্রেন্ডসরা যে অ্যাপার্টমেন্টে নিয়েছে সেটা সম্পূর্ণ ডিটেলস আমাকে সেন্ড করো। 24/7 আওয়ার্স ওর পেছনে গার্ড থাকবে। তবে অরিন যেন সেটা ফাইন্ড আউট করতে না পারে। সব কিছু যেন নিখুঁতভাবে হয়। সকালের মধ্যে আমার পজিটিভ রিপোর্ট চাই। আরও কিছুক্ষণ কথা বলে ফোন কেটে বইয়ের দিকে তাকালো মেজবা। ওয়েট টিস্যু দিয়ে ক্ষতস্থান চেপে ধরে সমানে নাক টেনে কান্না আটকানোর বৃথা চেষ্টা করছে সোফিয়া। মেজবা দীর্ঘশ্বাস ফেলে এগিয়ে গিয়ে সোফিয়ার থুতনিতে হাত রেখে ওর মুখটা সামান্য উঁচু করে ধরে লো ভয়েসে বলল, সফি। প্রিয় পুরুষের নেশালো কণ্ঠের ডাক উপেক্ষা করতে পারল না সোফিয়া। সে চোখ তুলে তাকালো মেজবা। সময় নষ্ট না করে একটানে পরনের টি শার্টটা খুলে ফেলল। ইস্পাত দৃঢ় বক্ষপটে মেলি নখের আঁচড়গুলো দেখিয়ে বলল, ডিড আই কমপ্লেন? এতক্ষণ কান্না আটকিয়ে রাখলো, এবার হেঁচকি তুলে কেঁদে উঠল। মেজবার বুকের ক্ষতগুলো দেখে হাহুতাশ করে উঠল বেচারি। মেজবা হাল ছেড়ে দিয়ে বিড়বিড়িয়ে বলল, বেডি মানুষ। দীর্ঘ 7 ঘন্টার জার্নি শেষে কালো রঙের BMW এসে থামলো সিন্ড্রেলা আম্পায়ারের মূল ফটকে। দারোয়ান গাড়ির হর্ন সুরে দ্রুত দরজা খুলে দিল। অরিন চঞ্চল পায়ে নেমে চোখ উঁচিয়ে দেখল সামনে থাকা 22 তলা বিশিষ্ট দানবীয় ভবনটিকে। মনে মনে ভাবল, ছাদের কার্নিশ ঘেঁষে নেমে আসা বাগান বিলাসী ফুল ছিঁড়তে গিয়ে যদি পা ফসকে পড়ে যায় তবে এই জন্মে আর বেঁচে ফেরা হবে না তো। নিজের ভাবনায় বিরক্ত হয়ে নিজেকে শাসিয়ে বলল, ছি অরি ছি, আসা মাত্রই ফুল চুরি করার কথা ভাবছিস? চিন্তা ভাবনার কি লেভেলের অধপতন হয়েছে তোর? পরক্ষণে কিছু একটা ভেবে বলল, অ্যাপার্টমেন্টের ভাড়াটিয়া হিসেবে ফুল গাছের উপর আমারও হক আছে। তাছাড়া ফুল চুরি করার কথা ভাবছি, গাছের মালিককে তো আর চুরি করতে চাইছি না। অরিনকে হাম্মকের মতো উপরের দিকে তাকিয়ে থাকতে দেখে ড্রাইভার বলল, ম্যাম, লাগেজগুলো আমি উপরে দিয়ে আসি। অরিন তা শুনে বলল, জি। লিফটের জন্য অপেক্ষা করছিল অরি। পাশাপাশি দুটো লিফট। একটা আগে এসে থামতেই অরি দ্রুত পায়ে ভেতরে প্রবেশ করলো। ড্রাইভার তা দেখে বলল, ম্যাম, আপনি আগে যান, আমি পরে আসছি। অরিন কথা বাড়ালো না। কাঙ্ক্ষিত ফ্লোরের বাটন প্রেস করে ডোর ক্লোজ করার জন্য অন্য একটা বাটনে প্রেস করলো। লিফট বন্ধ হওয়ার পূর্বে দেখলো মুখে মাস্ক পরিহিত প্রায় 6 ফুট লম্বা শ্যামবর্ণের এক পুরুষ লম্বা লম্বা পা ফেলে
লিফটের দিকে এগিয়ে আসছে। লিফটের দরজা ক্রমশ বন্ধ হয়ে যাচ্ছে, সেদিকে খেয়াল নেই অরিনের। সে আহাম্মকের মতো কেবল তাকিয়ে আছে। লিফটের দরজা বন্ধ হতেই তার হুঁশ ফেরে। সে কিছু করার আগেই লিফটের দরজা পুনরায় খুলে যায়। চোখ মেলতেই দেখা মেলে সেই অনাকাঙ্ক্ষিত পুরুষের। লোকটার পরনে ব্ল্যাক আউটফিট, বাম হাতের ভাঁজে অ্যাপ্রন, গলায় স্টেথোস্কোপ ঝুলছে। অরিন বুঝল লোকটা ডক্টর। লোকটা লিফটে ঢুকতেই অরিন সামান্য সংকুচিত হয়ে পেছনে দাঁড়ালো। লোকটা একবারও তাকালো না তার দিকে। সোজা ফ্লোর নাম্বার প্রেস করে শটান দাঁড়িয়ে রইল। লিফট উপরে উঠতে শুরু করেছে। অরিন কৌতূহলী চোখে রোবটিক ভঙ্গিতে দাঁড়িয়ে থাকা লোকটার পানে তাকাচ্ছে। লোকটা ফোন হাতে নিয়ে দ্রুততার সহিত কাউকে মেসেজ পাঠাচ্ছে। কিছুক্ষণ তাকিয়ে থাকার পর বিরক্ত হয়ে নিজেকে বলল, হেয়ার ফলের মতো তোর ক্যারেক্টারও ফল করতে শুরু করেছে অরিন। সামলে যা, নয়তো গামলা নিয়ে বাড়ি বাড়ি লজ্জা ভিক্ষা করতে হবে। অরিনের ভাবনার মাঝে হুট করে জোরালো শব্দ তুলে 9 তলায় থেমে গেল লিফট। অন্ধকারে ছেয়ে গেল ছোট্ট কামরাটা। অরিন সাথে সাথেই ভয়াল চিৎকার দিয়ে উঠল। হাত থেকে ফোনটা ছিটকে গিয়ে পড়ল অজানায়। লিফটে উপস্থিত অপরজনও খানিকটা চমকেছে, তবে অরিনের মতো অস্থির হয়নি। ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে লিফটের একটা বাটনে প্রেস করতেই এমার্জেন্সি সাইরেন শোনা গেল। ভীত সন্ত্রস্ত অরিন ভয়ার্ত স্বরে বলল, তাড়াতাড়ি খুলতে বলুন প্লিজ, এখানে অক্সিজেন নেই মনে হচ্ছে। অপর পাশের লোকটা খানিকটা সময় নিয়ে রোবোটিক স্বরে বলল, সাইরেন বেজেছে, টেকনিশিয়ান আসলে খুলে যাবে হোপফুলি। অরিনের কোনো জবাব শোনা গেল না। বাহিরে লোকজন এসেছে। 8 এবং 9 তলার মাঝামাঝিতে বেকায়দায় ফেসেছে লিফট। এই লিফটটা সকালে নষ্ট হয়ে গিয়েছিল। লিফটম্যান বাহিরে সাংকেতিক বোর্ড দিতে ভুলে গেছিলেন। টেকনিশিয়ানরা চেষ্টা করছে লিফট খোলার, তবে কাজ হচ্ছে না। ভেতর থেকে সেই লোকটা চেষ্টা করলো, তবে ফলাফল শূন্য। এরই মাঝে আচমকা ধপ করে শব্দ হয় এবং সেই লোকটা পায়ের কাছটায় জোরালো এক লাথি অনুভব করে। পেছনে না ফিরে বিগড়ে যাওয়া মেজাজে বলে, আর ইউ ইনসেইন? লিফট হুড়মুড়িয়ে সামান্য নিচে নামে। এক হাতে ব্যালেন্স রেখে পেছনে ফিরতেই লোকটা দেখে অরিন শরীরের ভার ছেড়ে নেতিয়ে পড়েছে। ঘামে সারা শরীর জবজব করছে। লোকটা চিহ্নিত ভঙ্গিতে এগিয়ে গিয়ে অরিনের মাথাটা সামান্য উপরে তুলে গালে মৃদু থাপ্পড় দিয়ে বলে, এজে মিস, ক্যান ইউ হিয়ার মি? অরিন নিভু নিভু চোখে তাকিয়ে দেখল লোকটার বুকের কাছটায় থাকা নেম প্লেটে ক্যাপিটাল লেটারে লেখা শেহজাদ তাওসিফ জয়ান। এক পলক সেদিকে তাকিয়ে অরিন বলার চেষ্টা করল, দম বন্ধ লাগছে জান সাহেব, অন্ধকার দূর করুন, আমায় বের করুন। জায়ান বুঝল অরিনের ফোবিয়ার বিষয়টা। ফ্ল্যাশ লাইট ওর মুখের কাছে নিয়ে বলল, চোখ বন্ধ করবেন না একদম, তাকিয়ে দেখুন, এখানে পর্যাপ্ত আলো আছে। অরিন আদৌ বুঝলো কিনা কে জানে। আস্তে আস্তে শরীরের ভার ছেড়ে দিল। জায়ান উপান্তর না পেয়ে চুলগুলো এক হাতে পেঁচিয়ে ধরে অরিনকে বুকে জড়িয়ে নিল। শ্বাস প্রশ্বাসের কার্যক্রম স্বাভাবিক করতে পিঠে হাত বুলিয়ে সহজ গলায় বলল, নিঃশ্বাস নেওয়ার চেষ্টা করুন, এভরিথিং উইল বি ওকে। ওপেন ইউর আইস মিস, হোয়াট এভার। অজান্তেই দুটো মানুষ একে অপরের আলিঙ্গনে আবদ্ধ হয়। অরিন যদি টের পেত সে সদিচ্ছায় বরণ করে নিচ্ছে এক সর্বনাশা অপ্রিয় সত্য, তবে কি ধরা দিত জায়ানের বক্ষপটে, নাকি বেছে নিত অক্সিজেনের অভাবে আসন্ন মৃত্যু? নিয়তির খেলায় মানুষ কাঠের পুতুল মাত্র। তীব্র গরম অনুভূত হতে ঘুমটা আলগা হয়ে আসলো অরিনের। ধীরে ধীরে চোখ মেলে তাকিয়ে নিজেকে সম্পূর্ণ এক নতুন জায়গায় আবিষ্কার করলো। চেতনা ফিরতেই হুট করে মনে পড়ে গেল লিফটের সেই সাংঘাতিক ঘটনাটা। বেচারি আতকে উঠে মৃদু চিৎকার দিয়ে ফেললো। অরিনের চিৎকার শুনে পাশের রুম থেকে ছুটে আসলো ইরা। অরিনের দিকে তাকিয়ে চিহ্নিত সুরে বলল, ভয় পেয়েছিস? অরিন জোরে জোরে শ্বাস ফেলছে দেখে দ্রুত তার দিকে এক গ্লাস পানি এগিয়ে দেয় ইরা। পাশে বসে নরম কণ্ঠে জিজ্ঞেস করে, শ্বাসকষ্ট হচ্ছে, ডাক্তারকে খবর দেব? অরিন পানিটা খেয়ে স্বাভাবিক হয়ে বলল, না, আমি এখানে কিভাবে আসলাম? তখন লিফটে। ইরা অরিনকে থামিয়ে দিয়ে বলল, ওই লিফটটা নষ্ট ছিল, তুই আটকে পড়ার পর অতিরিক্ত ভয়ে জ্ঞান হারিয়ে ফেলেছিলি। সৌভাগ্যক্রমে সেখানে একজন ডক্টর উপস্থিত থাকায় এই যাত্রায় বেঁচে গিয়েছিস। অরিন কপাল কুঁচকে প্রশ্ন করে, ওই হিউম্যান রোবট আমায় বাসায় দিয়ে গেছে? ইরা হেসে ফেলে অরিনের প্রশ্নে আমোদিত গলায় বলে, একদম হিরোর মতো কোলে তুলে বাসায় এনেছে, এরপর ফ্রিতে তোর চিকিৎসাও করে দিয়েছে। অরিন বিরক্ত হয়ে বলল,
সে একজন ডক্টর, এটা দায়িত্ব তার। তুই এত গদগদ আচরণ করছিস কেন, লুচু মহিলা? ইরা মিছে লজ্জা পাওয়ার ভান ধরে বলল, দোস্ত, ওনাকে আমার মনে ধরেছে। এত ড্যাশিং, হ্যান্ডসাম, কুল, গর্জিয়াস, এলিগেন্ট মালকে অ্যাভয়েড করা যায় বল? অরিন নাক মুখ কুঁচকে বিছানা ছেড়ে নামতে নামতে বলল, কাল থেকে তুই রোজ নিয়ম করে 3 বেলা ফরজ গোসল করবি, নয়তো এই বেহায়াপনা একদিন তোর সাথে সাথে আমাকেও ডুবিয়ে ছাড়বে। দূর হওয়া সভ্য মহিলা কোথাকার। ইরা অহেতুক লজ্জার ভান ধরে দাঁত কেলিয়ে হেসে বলল, দোস্ত, শেষবারের মতো বিশ্বাস কর, ডক্টর শেহজাদের মধ্যে আমি নিজের ফিউচার শেহজাদাকে খুঁজে পেয়েছি। উনি যদি বর হয় তবে রোজ নিয়ম করে 3 বেলা ফরজ গোসল করতে আমার আপত্তি নেই। ইরার লাজহীন কথায় অরিন বেজায় বিরক্ত হলো। লিফটের মধ্যে তাকে অ্যাভয়েড এবং রুড বিহেভ করার দৃশ্যটা মনে পড়তেই জানের উপরে ক্ষুব্ধ হলো অরিন। মেজাজ হারিয়ে চওড়া গলায় ইরাকে বলল, তোর নাউজুবিল্লাহ মার্কা মস্তিষ্ক থেকে আস্তাক ফিরুল্লাহ টাইপের ভাবনা চিন্তা দ্রুততার সহিত সরিয়ে ফেল, নয়তো বিসমিল্লাহ বলে কানের উপর ঠাস করে একটা চড় মেরে তোর অসভ্য চিন্তাভাবনা শুদ্ধিকরণ করব। ইরার হাসি হাসি মুখটা চুপসে গেল। অরিনের প্রস্থানের পানে চেয়ে থেকে বলল, হে উপরওয়ালা, তুমি ওই রাক্ষসীকে নরম দিল দাও, আক্কেল দাও, শান্ত মেজাজ দাও, ভালো আচরণ করার তৌফিক দাও, আর আমারই সির্ফ শেহজাদ তৌসিফকে পাইয়ে দাও। ইরা, নাবিল, ইরফান, তুর্য এবং অরিন হলো ছোটবেলার বেস্ট ফ্রেন্ড। সকলেই পঞ্চপ্রদীপ নামে চেনে ওদের। বর্তমানে তারা একই ভার্সিটিতে অধ্যয়নরত। অরিনের সাথে রূপার বন্ডিংটা একটু বেশি স্ট্রং। এতিম ইরার এই বন্ধুমহল ব্যতীত আপন বলতে কেউ নেই। এজন্যই এই 3 কামরা বিশিষ্ট অ্যাপার্টমেন্টের একটা রুমের ভাগ পেয়েছে ইরা। গোসল সেরে মাথায় টাওয়াল পেঁচিয়ে ডাইনিং রুমে আসতেই আচমকা কলিং বেলটা বেজে উঠল। অরিন ভ্রু কুঁচকে এগিয়ে গিয়ে দরজা খুলতেই দেখল একজন বয়স্ক মহিলা হাতে একটা খরগোশ নিয়ে দাঁড়িয়ে আছে। সাদা এবং হালকা ব্রাউন কালারের সংমিশ্রণে তৈরি খরগোশটার দিকে অজান্তেই চোখ আটকে গেল অরিনের। খরগোশটাও কুটুর কুটুর চোখে তাকিয়ে দেখছে। অরিন সৌজন্য হেসে বলল, আপনি? ভদ্রমহিলা হালকা হেসে ভদ্রতার সহিত বললেন, আমি এই বাড়ির মালিকের স্ত্রী। তোমরা তো নতুন ভাড়াটিয়া, তাই না? তাই পরিচিত হতে এসেছি। সময় হবে তোমাদের? অরিন দ্রুত দরজা থেকে সরে এসে বলল, জি অবশ্যই, ভেতরে আসুন। ভদ্রমহিলা ভেতরে এসে অরিনের কৌতূহলী চোখ দুটো দেখে হালকা হেসে বলল, খরগোশটার ভালো নাম তিতান। আমরা আদর করে গোলু সোনা বলে ডাকি। অরিন চমৎকার একটা হাসি দিয়ে হাত বাড়িয়ে ছানাটাকে বুকে আগলে নিয়ে বিড়বিড়িয়ে বলল, তুই মহা ভাগ্যবান প্রাণী, ইতিমধ্যে ভালো নাম প্লাস আদুরে নামের মালিকও হয়ে গেছিস। কংগ্রাচুলেশনস গোলু বেবি। অবলা প্রাণী বুঝল না অরিনের কথা। অরিন গোলুর দিকে থেকে চোখ সরিয়ে ভদ্রমহিলার দিকে নজর রাখল। প্রায় ঘণ্টাখানেক গল্প চলল তাদের মাঝে। ভদ্রমহিলা অরিনের শোভনীয় আচরণে অতিমাত্রায় সন্তুষ্ট হয়ে বললেন, আজকাল ভালো মেয়ের বড্ড অভাব, জানো তো। আমার ভাসুরের ছেলের জন্য একটা মেয়ে খুঁজছি, কিন্তু এ যুগে এসে ভালো মেয়ে পাওয়া কি এত সহজ কথা? তার উপরে আমাদের জাত একটু একরোখা, মনোভাব বদমেজাজি ছেলে। অরিন খানিকটা বিরক্ত হলেও মুখে মৃদু হাসি ফুটিয়ে তুলে বলল, জন্ম, মৃত্যু, বিয়ে 3টাই বিধাতার হাতে। উনি যেখানে যার সাথে রেখেছেন সময় মতো সেটাই হবে। আপনি অযথাই টেনশন নিয়েন না আন্টি। ভদ্রমহিলা বড্ড বেশি প্রসন্ন হলেন। চোখে মুখে উপচে পড়ল খুশির ফোয়ারা। সকালে শুনেছিলেন জাদ নাকি কোনো মেয়েকে কোলে নিয়েছে। খবর পেয়ে একদণ্ড দেরি না করে পরখ করতে এসেছিলেন অরিনকে। অরিনের হাবভাবে দেখে তিনি সম্পূর্ণ নিশ্চিত হলেন সেটা সম্পূর্ণ একটা অ্যাক্সিডেন্ট ছিল। ভদ্রমহিলা উঠে দাঁড়িয়ে বললেন, আচ্ছা, এবার তাহলে আমি উঠি। অরিনের বুকে লেপ্টে ছিল গোলু। ভদ্রমহিলা তাকে ডাকলেও সে অরিনকে আঁকড়ে ধরে রইল। ব্যাপারটা সমাধান করতে অরিন বলল, আন্টি, গোলু আমার কাছে কিছুক্ষণ থাক, আমি পরে গিয়ে দিয়ে আসবো না হয়। ভদ্রমহিলা ইতস্ত করে বললেন, আচ্ছা থাক, আমি পরে কাউকে পাঠাচ্ছি। ভদ্রমহিলা যেতেই অরিন হাঁপ ছেড়ে বাঁচে। গোলুকে কোলে রেখে এগিয়ে যায় ইরার ঘরের দিকে। দরজা সামান্য খুলে ভেতরে উকি দিয়ে দেখে মহারানী ঘুমাচ্ছে। অরিন আর তাকে ডিস্টার্ব করে না। ফিসফিসিয়ে গোলুর একটা হাতে নিজের আঙ্গুল ঠেকিয়ে বলে, আজ থেকে আমি তোর মাম্মা মুখে, এখন থেকে দুজন মিলেমিশে আকাম করব, ঠিক আছে? গোলু কি বুঝলো কে জানে, তিরিং বিরিং করে লাফিয়ে উঠল খুশিতে। অরিন তা দেখে বলল,
চলো বেটা, তোকে গান শোনাই আমি। গোধূলি পেরিয়ে সন্ধ্যা নেমেছে। সোফায় বসে মটরশুঁটির খোসা ছাড়াচ্ছে অরিন। তার বুকের কাছটায় লেপ্টে বসে আছে গোলু। ইরা মিটিমিটি হেসে বলল, যাক, কেউ তো তোকে পাত্তা দিচ্ছে। অরিন তীক্ষ্ণ চোখে তাকিয়ে বলল, মানে? ইরা গলার আঁচড়গুলোর দিকে তাকিয়ে দুষ্টু হেসে বলল, শেষমেশ কিনা একটা অবলা খরগোশের দিকেই নজর গেল তোর। অরিন রেগেমেগে বলল, ইরা দ্য গ্রেট লুচি মহিলা, তুই তোর লাগামহীন মুখটাকে সংযত না করলে একটা থাবড়া দিয়ে তোর চেহারা নকশা পাল্টে দেবো আমি। ঠোঁট কাটা ইরা হাসতে হাসতে গড়িয়ে পড়ল যেন। হাসি চেপে কোনো মতে বলল, তুই আমাকে লুচু বলিস? তোর গলুও কিন্তু কম যায় না ওরু। অ্যাট ফার্স্ট তোর সো কল গলুকে সংযত করতে বল। অরিন বিরক্ত হয়ে সামান্য রাগ দেখিয়ে বলল, আমার গোলু একদম ইনোসেন্ট, সব দোষ ওর মালিকের। কী সব শেখাচ্ছে এই অবলা প্রাণীটাকে আল্লাহই জানে। নির্ঘাত ব্যাটার ক্যারেক্টার, নাটবল্টু ঢিলা, নয়তো গোলুই এসব শেখে। ইরা কোনো মতে হাসি আটকিয়ে বলল, গলুকে ডিফেন্স করতে গিয়ে তার মালিককে বেহুদা চরিত্রহীন উপাধি দিলি। সাবধানে থাকিস, রিভেঞ্জ অফ নেচার বলেও কিন্তু একটা কথা আছে। অরিন ইরার দিকে তাকিয়ে শ্রাগ করে বলল, এসব ফিল্মি ডায়লগ দেওয়া বন্ধ কর। বাস্তব জীবনে নায়ক নায়িকা কিংবা অপ্রত্যাশিত ঘটনা বলে কিছু নেই। অরিনের কথাকে ভুল প্রমাণিত করতে কলিং বেলটা বেজে উঠল বোধহয়। অলসিরা ঘাপটি মেরে বসে রইল সোফায়। বাধ্য হয়ে অরিন গোলুকে কোলে নিয়ে দরজা খুলতে গেল। দরজা খুলতেই অরিন অবাকের চূড়ান্ত পর্যায়ে পৌঁছালো যেন। দরজার বাইরে শটানভাবে দাঁড়িয়ে আছে শেহজাদ তাওসিফ। আগের বারের ন্যায় এবারেও তার পরনে সম্পূর্ণ ব্ল্যাক আউটফিট, ব্ল্যাক পোলো টি শার্ট এবং ব্ল্যাক ট্রাউজার পরিহিত জায়ানকে অসম্ভব সুন্দর দেখাচ্ছে। গোলুর চোখ জায়ানের দিকে পড়তে এসে হামলে পড়ল জায়ানের কোলে। আচমকা এমন হওয়ায় অরিন ব্যালেন্স হারিয়ে হোঁচট খেয়ে পড়ল জায়ানের শৈঠব বক্ষে। ঘটনার আকস্মিকতায় কিছু বুঝে ওঠার আগে তিনজনে ধপাস করে ফ্লোরে পড়ে গেল। জানি রুক্ষ হাতের আঙ্গুলে স্পর্শ করল অরিনের ধনুকের ন্যায় বাঁকানো কোমর। দুজনে চমকে একে অপরের দিকে চেয়ে থাকে কিছুক্ষণ। দুজনের মাঝে গোলু কোনো মতে বেরিয়ে জায়ানের মাথার কাছে দাঁড়ায়। জায়ান সেটা দেখে গম্ভীর স্বরে বলে, এই যে মিস ঝামেলা বেগম, অনুগ্রহপূর্বক আমাকে চোখ দিয়ে ভক্ষণ করা বন্ধ করুন। এখানে সিনেমার শুটিং চলছে না, দয়া করে আমার উপর থেকে সরে দাঁড়ান। অরিন বিমূঢ় হয়ে পরখ করছিল জায়ানকে, কিন্তু জায়ানের এমন ধারালো কথায় তার মেজাজ তুঙ্গে ওঠে। জায়ানের বুকে হাত রেখে সম্পূর্ণ ভর প্রয়োগ করে উঠে দাঁড়িয়ে বলে, আপনি মারাত্মক ম্যানারলেস, অসভ্য আর বর্বর মানুষ। জায়ান গোলুকে নিয়ে উঠে দাঁড়িয়ে অরিনের মন্তব্যের জবাবে বলে, বুকে ঢলে পড়লেন আপনি, জ্ঞান হারালেন আপনি, হোঁচটকে আমাকে আঁকড়ে ধরলেন আপনি, চোখ দিয়ে আমার মতো ভদ্র পুরুষকে হেনস্থা করলেন আপনি, আর শেষ পর্যন্ত দোষ হলো আমি নামক ভিক্টিমের। আপনার বিচার বুদ্ধি থেকে আশেপাশের অসুরটি পর্যন্ত হতাশ। অরিন খ্যাপাটে স্বরে বলল, দ্যাট ওয়াজ অ্যান অ্যাক্সিডেন্ট। জায়ান ভ্রুকুচকে গম্ভীর স্বরে বলে, তাহলে আমাকে ব্লেম করছেন কোন আক্কেলে? শুনেছি মেয়ে মানুষের ব্রেন নাকি হাঁটুতে থাকে, আদৌ আপনার ব্রেন আছে তো? অরিন রাগে দিশেহারা হয়ে বলে, আপনি এইভাবে আমায় অপমান করতে পারেন না। জায়ান সরু দৃষ্টি নিক্ষেপ করে গম্ভীর গলায় বলল, তাহলে কিভাবে অপমানিত হতে চাইছেন আপনি? অরিন কথা খুঁজে পেল না। গোলুর দিকে তাকিয়ে রাগের অনুমূর্তি ধারণ করে বলল, তোর মালিক আস্ত একটা চরিত্রহীন, এটা প্রমাণ হয়ে গেল। অরিনকে রাগাতে এতক্ষণ ফাইজলামি করলো এই পর্যায়ে জায়ান ক্ষুব্ধ হয়। ধারালো দৃষ্টি নিক্ষেপ করে অরিনকে বলে, গলুর মালিক যদি চরিত্রহীন হতো তাহলে আপনার রক্তাভ উষ্ণ ওষ্ঠজোড়া অক্ষত থাকতো না। আপনার পেলব কোমরে এই পেশিবহুল হাত দুটো খুব সতর্কতার সহিত বিশেষ কিছু স্পর্শ এঁকে দিত। লিফটের অন্ধকারাচ্ছন্ন বদ্ধ রুমটা প্রায় 15 মিনিট আপনি আমার হেফাজতে ছিলেন। আমি চাইলে আপনার আমানতের খেয়ানত করতে পারতাম। জায়ানের কথাগুলো শুনে অরিন তার ভুল বুঝল। সে কিছু বলার পূর্বে জায়ান পুনরায় বলল, গলুর মালিকের সামনে যাতা ভাষা প্রয়োগ করবেন না। মালিকের মাথার ফিউজে গন্ডগোল বাঁধলে আপনার লাইফে আমৃত্যুর সমাধান খুঁজে না পাওয়ার মতো বিরাট গন্ডগোল বাঁধাতে 2 সেকেন্ডও সময় নেবেন আসে। অরিন কিছু বলতে নিলে জায়ান আবারও বলে, চরিত্রহীন সম্বোধন করার শাস্তিটা মুলতবি রইল। জায়ান গোলুকে নিয়ে এগিয়ে চলল লিফটের দিকে। অরিন কিছুই বলতে পারল না। মনের কোণে জমল তিক্ত অভিজ্ঞতার রেশ। দরজা বন্ধ করে পেছনে ফিরতেই দেখলো ইরা চোখ বড় বড় করে তাকিয়ে আছে। অরিন বিষণ্ণ কণ্ঠে বলল, তোর আবার কি হলো? ইরা কাঁদো কাঁদো গলায় বলল, সম্পর্ক বদলে গেল একটি পলকে,
হবু সাইয়াছে ভাইয়া হইয়া গেল রে, আমার হওয়ার কথা ছিল ওনার ঘরবালি, উনি হলেন দুলা ভাই, আমি হয়ে গেলাম শালি। অরিন রেগে মেগে বলল, তোর আজগুবি কথা বন্ধ কর ইরা, দোহাই লাগে, আমি জাস্ট ফেড আপ। একটা মানুষ দিনে কত আকাম করতে পারে? আমি দিনকে দিন এলিয়ন হওয়ার লিমিট পার করে যাচ্ছি। অরিন বিমর্ষ হয়ে নিজের ঘরের দিকে গেল। ইরা থম মেরে বসে থেকে হতাশ কণ্ঠে বলল, আমার সন্দেহ কখনোই বৃথা যায় না বান্ধবী। শেহজাদ তাওসিফ ইজ গোয়িং টু বি মাই দুলা ব্রাদার অ্যান্ড ইয়োর প্যারে বিলাভড। অতীত। বৃষ্টি স্নাত গোধূলি, প্রায় বছরখানেক পেরিয়েছে অরিনদের সিন্ড্রেলা আম্পায়ারে শিফট হওয়ার। বিগত এক বছরে অরিন জায়ানের সামনে পড়েছে হাতে গোনা 2-4 বার। দুবার লিফটে একসাথে দেখা হলো, তাদের মধ্যে কোনরূপ বাক্য বিনিময় হয়নি। এতে অরিনের ভীত মন খানিকটা শান্ত হয়েছে। তার মধ্যে জায়ান বেশিরভাগ সময় দেশের বাইরে ছিল বিধায় অরিন নিশ্চিন্তে ছিল। বিগত এক বছরে অরিনের মাঝে এসেছে আমূল পরিবর্তন। দায়িত্ব জ্ঞানহীন মেয়েটা এখন দায়িত্ব সামলাতে শিখে গেছে। সে এখন উড়ন্ত পাখির ন্যায় ডানা মেলে আকাশে উড়ছে। ভার্সিটির ক্লাস ফ্রেন্ডদের সাথে ঘুরতে যাওয়া, শখের বসে টুকটাক গান রেকর্ড করা, সব মিলিয়ে সময়কাল খুব সুন্দর যাচ্ছে অরিনের। তবে মাঝে সাঝে অরিনের মনের কোণে এক বর্বর পুরুষের চিত্র উকি দেয়। সে আর কাউকে নয়, বরং জায়ান। কিন্তু পরক্ষণেই নিজেকে সামলে নেয় অরিন। মনের অবাধ্য দুষ্টুমিগুলোকে অহেতুক ভাবনা হিসেবে উড়িয়ে দেয়। আচমকা অরিনের মাথায় ফটোগ্রাফের ভূত চাপে। যেই ভাবা সেই কাজ। বাড়ির মালিকদের বউকে পটিয়ে তার থেকে পারমিশন নিয়ে নেয় অরিন। বৃষ্টি স্নাত গোধূলিতে ছাদের মুক্ত আকাশের নিচে বৃষ্টি বিলাসের শখটা বেচারি কিছুতেই দমাতে পারল না। গায়ে স্কাই ব্লু কালারের শিফনের শাড়ি জড়িয়ে ছুটল ফুলে ফুলে সজ্জিত ছাদের দিকে। হাতের ওয়াটারপ্রুফ ফোনটা এক সাইডে রেখে দুহাত মেলে বরণ করে নিতে লাগলো আষাঢ়ে আসন্ন প্রথম বৃষ্টির কণাগুলো। ছাদের দরজায় দাঁড়িয়ে থাকা জায়ান তার বৃষ্টি সিক্ত কায়া দেখে ক্রমশ অনিয়ন্ত্রিত হয়ে পড়ছে, সেদিকটায় খেয়াল নেই অরিনের। সে ব্যস্ত বৃষ্টি স্নাত প্রহরকে উপভোগ করতে। অন্যদিকে সে যে ক্রমাগত কারোর হৃৎপিণ্ডের গতিবেগ বেসামাল করে দিচ্ছে সেটা অজানাই থেকে গেল তার। জায়ান হাত মুষ্টিবদ্ধ করে নিজের অনুভূতি নিয়ন্ত্রণে রাখার তাগিদে ব্যর্থ হয়ে নিজেকে বারবার বলছে, জাস্ট 2 মিনিট, ওর বাচ্চামে দেখে অতপর চলে যাব। অথচ সেটা হয়ে উঠল না। শেহজাদ তাওসিফ মস্তিষ্কের ভাবনাকে বুড়ো আঙুল দেখিয়ে টানা 2 ঘন্টা অরিনের বৃষ্টি বিলাস দেখল। মস্তিষ্কে গেঁথে নিল কিছু স্মৃতি, মনের অন্তঃপটে জমল কিছু অপ্রত্যাশিত অনুভূতি। বৃষ্টিবিলাস করতে গিয়ে ফটোগ্রাফের কথা বেমালুম ভুলে যাওয়া অরিন কিছুক্ষণের মাঝে সেটা ঠাউর করতে পারল। ফোন উঠিয়ে পছন্দ মাফিক ছবি তুলতে গিয়ে কবে ছাদের কার্নিশে এসে পড়েছে সেই খেয়াল নেই অরিনের। আচমকা পা পিছলে পেছনের দিকে হেলে পড়তে নিলে একটা শক্তপোক্ত হাত পেছন থেকে তার হাত টেনে ধরল। অরিন সম্পূর্ণটা পেছনে ঝুঁকে আছে। সামনের ব্যক্তি তার হাত ছাড়লেই কিছুক্ষণের মাঝে তাকে মৃত ঘোষণা করা হবে। কেননা এই উঁচু 20 তলা ভবন থেকে নিচে পড়লে তার মতো হাড্ডিসার মানুষের বেঁচে থাকা কঠিন। আত্মাটা লাফ দিয়ে গলার কাছে চলে এসেছে। একটু সাহস সঞ্চয় করে ভয়ার্ত চোখ জোড়া খুলে কোনো মতে সামনে তাকায় অরিন। বৃষ্টির ঝিরিঝিরি ফোঁটায় চোখ মেলে তাকাতে সামান্য কষ্ট হলেও চোখ খুলে তাকিয়ে দেখে জায়ান এক হাত পকেটে গুজে অন্য হাত দিয়ে তাকে ধরে আছে। জায়ানের এমন ভাবলেশীন ভঙ্গিমা দেখে অরিন ভয়ার্ত গলায় চেঁচিয়ে বলল, আমি কি অষ্টমাশ্চর্য নাকি? এভাবে চেয়ে চেয়ে দেখছেন কেন? জায়ানকে কিছু বলার সুযোগ না দিয়ে পরক্ষণে আবারও বলে, আমাকে টেনে কেন তুলছেন না মশাই? অরিনের কথা শুনে জায়ান বাঁকা হেসে বলল, হ্যালো মিস বিপদবানু, কেমন আছেন? নিজের নামের এহেন বিকৃতি শুনে আকাশ স্পর্শী রাগ উঠলেও নিজেকে সামলে নিল অরিন। দাঁতে দাঁত চেপে বলল, এক পা কবরে এক পা উপরে দিয়ে দাঁড়িয়ে আছি। এবার আপনি বলুন, আজরাইলের ভূমিকা পালন করতে চাইছেন নাকি ফেরেশতার? জায়ান ভ্রু কুঁচকে অবুঝের মতো বলল। মানে? অরিন দাঁত কিরমিরিয়ে বলল, আপনি হাত ছেড়ে দিলে আমি সোজা কবরে, তাই জিজ্ঞেস করছি। আপনি আজরাইলের মতো মৃত্যুর সন্ধিক্ষণে পাঠানোর ধান্দায় আছেন নাকি
ফেরেশতার মতো বাঁচিয়ে নেওয়ার মুডে আছেন। এই পরিস্থিতিতে অরিনের এমন ধারার কথায় জানের পেট ফেটে হাসি পেল। এক ঝটকায় অরিনকে নিজের বুকের উপর ফেলে তাকে দুহাতে জড়িয়ে ধরে কয়েক কদম পিছিয়ে গেল। অরিন থরথর করে কাঁপছে। অরিনের অস্বাভাবিক হৃদস্পন্দনের গতি খুব ভালো মতো টের পাচ্ছে জায়ান। অরিনকে শান্ত করতে তাকে আরেকটু বুকের সাথে মিশিয়ে নিয়ে নিবিড়ভাবে জড়িয়ে ধরে জায়ান। গম্ভীর স্বরে বলে, আমি আছি তো, সব ঠিক হয়ে যাবে। বাচাল অরিন মুখ ফুটে একটা শব্দ উচ্চারণ করতে পারে না। অদ্ভুত আবেশে জড়িয়ে যায় বেচারি। অরিনের সান্নিধ্যে এসে জায়ানের বুকে চলমান দাবানলে যেন শীতল বৃষ্টির ফোঁটা পড়ে। এক নিমিষে শান্ত হয়ে যায় সব। অদ্ভুত সুখানুভূতি ঘিরে ধরে জায়ানকে। কতগুলো বছর পর এমন সুখের স্পর্শ পেয়েছে তা জানা নেই জায়ানের। কিছুক্ষণ পেরোতেই অরিন সামান্য নড়ে চড়ে ওঠে। জায়ানের যেন হুঁশ ফেরে। শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ করে সামান্য ঝুঁকে অরিনের কপালে কপাল ঠেকিয়ে বলে, আই ওকে? এই প্রথম জায়ান ভিন্ন নামে সম্বোধন করলো অরিনকে। তবে সেসব কিছু ঠাউর করতে পারল না মস্তিষ্ক। জায়ানের স্পর্শে সব কিছু তালগোল পাকিয়ে গেছে। মস্তিষ্ক কার্যক্ষমতা খুয়েছে, কথারা শব্দ হারিয়েছে। জায়ান উত্তর না পেয়ে চোখ খুলে তাকাতেই দেখল অরিন চোখ বন্ধ করে আছে। তার ঘন পাপড়ি সন্নিবেশিত বন্ধ চোখজোড়া মোহনীয় রক্তা অধরষ্ঠ সব কিছু বিরামহীনভাবে কাঁপছে। সব কিছু নেশা ধরিয়ে জায়ানকে বেসামাল করার প্রচেষ্টা করছে। তবে জায়ান হার মানল না। সামান্য ঝুঁকে অরিনের নাকের ডগায় আলতো কামড় বসিয়ে বলল, সেদিন অকারণে চরিত্রহীন ট্যাগ দিয়েছিলেন, আজ যথাযথ কারণ দিয়ে দিলাম। হিসাব শোধবোধ। তবে বদনাম রুটি আমাদের নতুন গল্পের সূচনা করলে অন্তিমে গিয়ে আপনার জীবন নামক উপন্যাসের ভিলেন রূপী নায়ক হবে এই শেহজাদ তাওসিফ জায়ান। কথাটা ভালো মতো মস্তিষ্কে গেঁথে নেবেন। জায়ানের ভয়ঙ্কর কথাবার্তার সাথে উল্টাপাল্টা কাজ দেখে অরিন হতবুদ্ধি হয়ে রইল কিছুক্ষণ। অতপর কোনো মতে নিজেকে ছাড়িয়ে দৌড় দিল ফ্ল্যাটের দিকে। যা নির্বিশেষ চেয়ে থেকে দুহাত মেলে বৃষ্টির ফোঁটা গায়ে মাখতে মাখতে বলল, প্রতিশোধের নেশে উন্মাদ আমিটা কারো গভীর প্রেমে মত্ত হয়েছে। সেই কাঙ্ক্ষিত নারীটি বড্ড অনাকাঙ্ক্ষিত। নিয়তি পরিণতিতে কী লিখছে জানা নেই, তবে শেহজাদ তাওসিফ সেই নারীর জীবনে বৈধ পুরুষ হিসেবে আখ্যা পেতে চায়। মৃত্যুর অতলে আমার সমগ্র সত্তা বিলীন হওয়ার পূর্বে প্রাপ্তির খাতায় এতটুকু সুখ লিপিবদ্ধ করতে চাওয়াটা কি অন্যায়? দিশেহারা অরিন কোনো মতে ছুটে এসে দরজা বন্ধ করে ধপ করে ফ্লোরে বসে পড়ে। শরীরে আর একটু শক্তি অবশিষ্ট নেই। বিরামহীনভাবে কাঁপছে পুরো শরীর। নব্য অনুভূতির টানাপোড়েন তীব্র জ্বর বাঁধিয়ে হুলস্থুল কাণ্ড করে ফেলল অরিন। অন্ধকারচ্ছন্ন নিস্তব্ধ রজনী। ব্যক্তিগত লাইব্রেরিতে বসে পেশেন্টের ফাইলগুলো রিচেক করছিল জায়ান। এমন সময় হুট করে কলিং বেলের শব্দ শোনা যায়। জায়ানের ভ্রু কুঁচকে আসে। এ সময় কারো আসার কথা নয়। অনবরত কলিং বেল বাজানোর সাথে সাথে ক্রমাগত দরজায় করাঘাত করে চলছে কেউ। জায়ানের মেজাজ বিগড়ে গেল। কাজের সময় ডিস্টার্ব তার একদম পছন্দ নয়। তার অনাবৃত দেহে স্রেফ ট্রাউজার ছিল। সেদিকে তোয়াক্কা না করে দ্রুত গিয়ে দরজা খুলল। ক্ষিপ্ত মেজাজে কিছু বলার আগে ওপাশ থেকে ইরা হড়বড়িয়ে বলে, ভাইয়া, ওর খুব জ্বর, কি করব বুঝতেছি না, আপনি একটু আসুন প্লিজ। জায়ান স্থির দৃষ্টি নিক্ষেপ করে বলল, আসছে। ঘরে ঢুকে গায়ে একটা ব্ল্যাক কালার টি শার্ট জড়িয়ে প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে দ্রুত পায়ে ছুটে গেল অয়নের ফ্ল্যাটের দিকে। জায়ানের পিছু পিছু ছুটল ক্রন্দনরত ইরা। অয়নের ঘরে ঢুকতে জায়ানের মনে হলো সে কোনো ডিজনিল্যান্ডে প্রবেশ করেছে। শুভ্র রাঙা দেয়ালগুলো বিভিন্ন ক্যাসেলের পেইন্টিং দিয়ে নিখুঁতভাবে সাজানো। ঘরের আসবাবপত্র বেশ কালারফুল এবং ইউনিক। বিছানার মাথার কাছটায় অসংখ্য ছোট বড় সফট টয় রাখা। সেসবের মাঝে কম্বল পেঁচিয়ে গুটিসুটি হয়ে শুয়ে আছে অরিন। ইরা ঝটপট অরিনের মুখশ্রী থেকে কম্বল সরিয়ে বিচলিত কণ্ঠে বলল, একটু আগেই বলেছিল ওর নাকি ভীষণ শীত করছে। শুরুতে কাঁপছিল অনেক, পরে কাঁপুনি কমিয়ে শরীরে জ্বরের মাত্রা বেড়েছে। দুটো কম্বল দেওয়ার পরও শীত বাদই মানছে না। আস্তে ধীরে কেমন যেন অচেতন হয়ে যাচ্ছে।
অয়নের ঘরে প্রবেশ করতেই চমৎকার একটা সুঘ্রাণ জায়ানকে বশীভূত করে ফেলে। এই মেয়েটা অদ্ভুত এক মায়াজাল, যেখানে জায়ান প্রতিনিয়ত পেঁচিয়ে যাচ্ছে। ইরার ডাকে জায়ানের হুঁশ ফেরে। অরিনের পাশে দাঁড়িয়ে কপালে হাত রেখে জ্বরের পরিমাপের জন্য জায়ানের ঠান্ডা হাতের স্পর্শে জ্বরতপ্ত অরিন কিছুটা কেঁপে ওঠে। জায়ানের কপালে চিন্তার ভাঁজ পড়ে। থার্মোমিটার দিয়ে জ্বর চেক করতেই মাথায় বাজ পড়ার মতো অবস্থা হয়। সাংঘাতিক জ্বর বাঁধিয়ে ফেলেছে মেয়েটা। জায়ান চিহ্নিত সুরে ইরাকে বলে, একটু কষ্ট করে ওনাকে স্পঞ্জ বাদ দিয়ে দিন। আমি ছোট চাচিকে পাঠাচ্ছি, উনি আমাকে হেল্প করবে। ওনাকে কিছু মেডিসিন দিতে হবে, আমি সেগুলো নিয়ে আসছি। ইরা চোখের পানি মুছে বলে, জি ভাইয়া। প্রায় আধা ঘন্টা পর প্রয়োজনীয় মেডিসিন হাতে রুমে প্রবেশ করে জায়ান। রুমে উপস্থিত জায়ানের চাচি এবং ইরা তৎপর হয়ে তার দিকে তাকালো, কিন্তু জায়ানের নিবিড় দৃষ্টি আটকে আছে অয়নের ফ্যাকাশে মুখশ্রীতে। দক্ষ হাতে দুটো ইঞ্জেকশন পুশ করে, অন্য হাতে একটা ড্রপ দিয়ে দিল। কাজ শেষ হতেই ইরার উদ্দেশ্যে বলল, আশা করি সকালের মধ্যে জ্বর ছেড়ে যাবে। তবু একবার হসপিটালে গিয়ে কিছু টেস্ট করিয়ে নেবেন। ডোন্ট ওয়ারি, শিল বি অল রাইট। কোনো প্রয়োজন হলে আমাকে নক করবেন। আইল বি দেয়ার ফর ইউ গাইস। ইরা মাথা নাড়িয়ে বলল, ধন্যবাদ ভাইয়া। জায়ান গম্ভীর স্বরে বলল, ডোন্ট নিড টু বি থ্যাঙ্কফুল, দ্যাট ওয়াজ মাই ডিউটি। টেক কেয়ার অফ হার। কথাগুলো শেষ হতেই জায়ান দ্রুত পায়ে অরিনের ফ্ল্যাট ত্যাগ করে। রাতের শেষ ভাগ, তবে আজান দিয়েছে। ল্যাপটপ থেকে দৃষ্টি সরিয়ে এক পলক নিজের ম্যাকবুকের দিকে তাকালো জায়ান। অরিনের অচেতন চেহারাটা স্পষ্ট দেখা যাচ্ছে সেখানে। জায়ান একবার সতর্ক দৃষ্টিতে তাকালো ড্রিপের দিকে। ক্যালকুলেট করে বুঝলো ওটা প্রায় ঘন্টাখানেকের মধ্যে শেষ হয়ে যাবে। জায়ান উঠে দাঁড়িয়ে আড়মোড়া ভেঙে এক কাপ কফি হাতে বেলকনিতে গিয়ে দাঁড়ালো। সেখানে থাকা কাউচে গা এলিয়ে ম্যাকবুকের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকলো। জ্বরের ঘোরে মেয়েটা প্রলাপ বকছে কতবার, সেসব বড্ড মন দিয়ে শুনেছে জায়ান। জ্বর পীড়িত মেয়েটা মাঝে মধ্যে অস্থির চিত্তে শ্বাস ফেলছে, সেটাও জায়ানের সূক্ষ্ম নজর এড়িয়ে যায়নি। ম্যাকবুকের স্ক্রিনে আঙ্গুল ঠেকিয়ে দূর হতে অয়নের গাল স্পর্শ করতে চাইল জায়ান। মৃদু হেসে বিড়বিড়িয়ে বলল, আপনার অবজ্ঞার দহনে আর কতটা পড়লে মরুভূমির ন্যায় উত্তপ্ত হৃদয়ে শীতল বৃষ্টির ফোঁটা হয়ে বর্ষিত হবেন। ওপাশ থেকে উত্তর আসে না। জায়ান হেসে ফেলে নিজের বোকামিতে। শ্যামবর্ণের ছিমছাম মুখশ্রীতে ফুটে ওঠা প্রাণবন্ত হাসি জায়ানের সৌন্দর্যকে দ্বিগুণ করে তোলে। জায়ান চোখ বুজে ভাবতে থাকে সেই বছরখানেক আগের কথা। প্রতিশোধের নেশায় উন্মাদ জায়ানের প্রথম টার্গেট ছিল অরিন। দেশে ফেরার পর নানানভাবে অরিনকে ট্রাপে ফেলার প্ল্যান সাজায়, তবে মেজবার করা গার্ড পেরিয়ে সেসব সাকসেসফুল করাটা ছিল অসম্ভব ব্যাপার। এর মাঝে প্রকৃতি যেন নিজেই জায়ানকে সুযোগ করে দেয়। অরিনের চান্স হয়ে যায় রাজশাহীর একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে। জায়ান প্রত্যেকটা খবর নিখুঁতভাবে সংগ্রহ করতে থাকে। সিন্ড্রেলা এম্পায়ারে অরিন অ্যাপার্টমেন্ট নিয়েছে শুনে ফুল প্রপার্টি জায়ান কিনে নেয় তার বাবার ছোটবেলার বন্ধুর নামে। অরিনের ফ্ল্যাটে শিফট হওয়ার পর একদিন বৈদ্যুতিক সমস্যার কারণ দেখিয়ে ফ্ল্যাটে ক্যামেরা লাগানো হয়। বিগত 1 বছর যাবৎ অরিন জায়ানের নজরে বন্দী। বেখেয়ালি অরিন কখনোই সেটা টের পায়নি। কাঙ্ক্ষিত তথ্য পাওয়ার আশায় 24 ঘন্টায় অরিনের গতিবিধি চেক করত জায়ান। অরিনের বাচ্চামি, পাগলামি, দুষ্টুমি, অকাজ, গোলুর সাথে ফাইজলামি সবটা শুরুতে বড্ড বিরক্ত লাগত। নিঃসঙ্গ জায়ান সবসময় কঠোর নিয়ম শৃঙ্খলায় বেড়ে উঠেছে। অসহনীয় একাকিত্ব, দুর্বিষহ স্মৃতি, প্রতিশোধের নেশায় জীবনের এতগুলো বছর কেবল সংগ্রাম করেই কেটে গেছে। দুদণ্ড পাশে বসার মানুষ ছিল না, অসুস্থতায় মাথায় হাত বুলিয়ে দেওয়ার কেউ ছিল না। দুনিয়া ভেঙে চুরে কান্না পেল, একটুখানি জড়িয়ে ধরে সান্ত্বনা দেওয়ার কেউ ছিল না। হুট করে কাউকে পেয়ে তাকে আঁকড়ে ধরার লোভটা সামলাতে পারেনি জায়ান। আপন মানুষের অভাবে কাঙ্গাল জায়ান অরিনের সান্নিধ্য পেয়ে তাতে অভ্যস্ত হয়ে যায়। নির্বিকার স্ট্যান্ডার্ড প্রতিশোধ পরায়ণ জায়ান পাল্টাতে শুরু করে। মেয়েটার অভ্যাস, পছন্দ অপছন্দ, মুড সুইং সবটা একদম নিখুঁতভাবে মস্তিষ্কে গেঁথে নেয়। অরিনকে আসন্ন বিপদ থেকে বাঁচাতে খুন করতেও দ্বিধাবোধ করে না। প্রতিশোধ কখন তীব্র আসক্তিতে রূপান্তর হয়েছে তা টেরই পায়নি জায়ান। পুরো বিষয়টা যখন উপলব্ধি হয় তখন বড্ড দেরি হয়ে গেছে।
এই ভয়ানক অনুভূতি সময় নিয়ে একটু একটু করে হৃদয়ের আনাচে কানাচে শেখর গেড়েছে। আসক্তি প্রকাণ্ড রূপ ধারণ করে মস্তিষ্কে অঢেল স্বপ্ন এবং হৃদয় অগাধ ভালোবাসা জমিয়ে ফেলেছে। এই রোগ নিরাময়ের জন্য স্বয়ং অরিনকে প্রয়োজন জায়ানের। সূর্যের তীব্র আলো চোখে মুখে পড়তেই বিরক্তিতে কপাল কুঁচকে চোখ মেলে অরিন। গরমের ঠেলায় ঘামে পুরো শরীর জবজব করছে। বিরক্ত হয়ে এসির রিমোট খুঁজতে নিলে চোখ যায় ফোনের দিকে। ফোনটা হাতে নিতেই দেখে অচেনা নাম্বার থেকে একটা মেসেজ এসেছে। মেসেজটা ওপেন করতেই দেখে তাতে লেখা, সামান্য স্পর্শে এমন গুরুতর জ্বর বাঁধালে পুরোপুরি আমার করে নেওয়ার পর আপনার অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে তো? যা বলছিলাম, আপনার দুর্বল হৃদয়ে আমার মতো দক্ষ কার্ডিওলজিস্টের ব্যক্তিগত হস্তক্ষেপের বড্ড দরকার। বাই দ্য ওয়ে, আপনার চাইনিজ মার্কার নাকের ডগায় আমার অতীব সুন্দরী দন্তপাটির নিখুঁত কারুকার্য বেশ সুন্দর দেখাচ্ছে, কিন্তু আপনি চাইলে ইন ফিউচার এমন এক্সক্লুসিভ কারুকার্য আজীবন ফ্রিতে পাওয়ার জন্য আমাকে বৈধ পারমিশন দিতে পারেন। সময় সীমিত, হয় সম্মতি দিবেন নয়তো আমার কেরামতে দেখবেন। চয়েস ইজ ইয়ার্স। অরিন হতবুদ্ধি হয়ে বসে রইল মেসেজটা পড়ে। কোনো রকমে ফাঁকা ঢোক গিলে বিলাপের সুরে ইরাকে ডেকে বলল, ইরু রে, জলদি আয়। আকাম না করেও বাঁশ খাওয়ার সায়েন্সটা আমারে বুঝিয়ে দিয়ে যা। কোথা থেকে উদয় হলো এই হরিদাস পাল? আমি সিঙ্গেল আছি, ভালো আছি, মিঙ্গেল হয়ে মরতে চাই না আমি। এই সাংঘাতিক ব্যাটার ধুরন্ধর ফাঁদের ছ্যাঁক দেওয়ার আগে আমারে টেনে ধর ইরু, নয়তো এই জন্মে আর ভণ্ডামি করতে পারবো না। বাট এক নম্বরে সিরিয়াস জাদ্রেল। হেতে চোখ গরম করে তাকালেই আমার শয়তানি মস্তিষ্কের সমস্ত তুফানি আইডিয়া ভদ্র সভ্য সুশীল হয়ে যায়। এ কোন বিপদ আইলো রে? ঘুমে অচেতন ইরা কিচ্ছুটি টের পেল না, কিন্তু অপর প্রান্তে জায়ান অরিনের কথাগুলো শুনে হো হো শব্দে হেসে ফেলে। পুরো ঘর জুড়ে তার হাসির শব্দ ছড়িয়ে পড়ে। সময় পেরিয়ে যায় তার নিজস্ব গতিতে। অরিনের ভার্সিটিতে আজ নবীন বরণ। ভলেন্টিয়ারের দায়িত্বে আছে পঞ্চপ্রদীপের ইরা, অরিন, তুর্য, নাবিলা, ইরফান টিম। তীব্র গরমে অরিন হাঁসফাঁস করছে দেখে ইরফান কৌতুকের সুরে বলল, বড়লোকের বেডিরে কেউ বাতাস কর, তাই সাবধানে করিস, বাতাসের চোটে আমাদের অরু আবার উড়ে না যায়। ইরফানের কথায় সকলে হেসে উঠল। অরিন ভ্রু কুঁচকে তাকিয়ে বলল, তোর ভুঁড়ি সামলে রাখিস ফইন্না ব্যাটা কোথাকার, নয়তো পিনের গুতা মেরে ঠাস করে ফাটিয়ে দেব। ইরফান জবাবে কিছু বলার আগেই উড়ন্ত কোকিল পাখির বিষটা এসে পড়ে ইরফানের নাকে। তা দেখে নিমিষেই উপস্থিত সকলে দমফাটা হাসিতে মেতে ওঠে। কোনো মতে হাসি থামিয়ে ঠোঁটে লিপস্টিক দিতে থাকা ইরা বলল, ফকির না রে, তুই মুখ সামলাইয়া কথা বলিস ব্রাদার। মানুষ তো দূরে থাক, কোকিল পাখিও তোরে পাত্তা দিতেছে না। দুর্গন্ধযুক্ত কথাবার্তাতে লাগাম টাইনা ভালো কথা কইতে শিখ। হ্যামনে তো মামি পাওন যায় তো না মামা। টিস্যু দিয়ে নাকের উপরের আবর্জনা মুছে রাগে হম্বিতম্বি করে ইরফান। বলল, তুই দিনে এই রংচং যতবার মাখিস, সারা জীবনে অতবার এক্সামে পাশ করেছিস। রূপচর্চা বন্ধ করে সিজিপিএ ব্যাটারে ঘষে মেজে উজ্জ্বল কর, ভবিষ্যতে কাজে দিবে। তাদের ডিপার্টমেন্টের ফার্স্ট বয় ইরফান। রেগেমেগে কোনো যুক্তিতে না পারলে সোজা সিজিপিএতে গিয়ে ল্যান্ড করা তার মুদ্রাদোষ। নির্লজ্জ ইরা থোড়াই না ওসব কেয়ার করে। লিপস্টিক দেওয়ার পর টিস্যু দিয়ে একটু ঠিকঠাক করে তাচ্ছিল্য ভরা কণ্ঠে বলল, আমার লিপস্টিক দেওয়ার ঠোঁট যতটা উজ্জ্বল, তোর ভবিষ্যৎ ততটাই অন্ধকার। বেস্ট রেজাল্ট সির্ফ মনের সান্ত্বনা, চাকরির বাজারে ওসবের খাওয়া নেই ব্রাদার। ইরার কথায় সকলে থমকে গেল। ইরফান নিজেও থেমে গেল। ইরার ইতিহাস ওদের কারোরই অজানা নয়। সকলের বুক চিরে বেরিয়ে আসলো দীর্ঘশ্বাস। কথা বাড়ানোর পূর্বে রাস্তার ধুলো উড়িয়ে পরপর তিনটে গাড়ি এসে থামলো গেটের সামনে। গাড়ির দরজা খুলে বেরিয়ে আসলো শেহজাদ, তাওসিফ, জায়ান। অনাকাঙ্ক্ষিত জায়গায় অপ্রত্যাশিত ব্যক্তিকে দেখে অবাকের চরম পর্যায়ে পৌঁছালো অরিন। এরাও থমকালো কিছুটা। ওদের ভাবনার মাঝে জায়ান সহ অন্যান্য টিচাররা খানিকটা এগিয়ে গিয়ে তাদের আসন গ্রহণ করে। সুন্দর মতো সমাপ্ত হলো অনুষ্ঠান। সকলে বেশ আনন্দ করছে, তবে অরিন পুরোটা সময় অস্বস্তিতে কাঠ হয়ে বসেছিল। জায়ানের ভয়ঙ্কর দৃষ্টি তার উপর নিবদ্ধ ছিল পুরোটা সময়। হৃদস্পন্দনের গতি অস্বাভাবিক হারে বৃদ্ধি পেল। জায়ানের স্থবির নজর থেকে মুক্তি মেলেনি। অনুষ্ঠান শেষের দিকে জায়ানকে খুব করে অনুরোধ করা হলো একটা গান গাওয়ার জন্য।
কিছু একটা ভেবে জায়ান রাজি হলো। সে স্টেজে উঠতেই সবাই হই হুল্লোড় করে উঠল। ব্লেজার খুলে হাতে নিয়ে শার্টের উপরে দুটো বাটন খুলে টাইয়ের নটটা সামান্য ঢিলে করে গলাটা এপাশ ওপাশ নাড়িয়ে নিয়ে দুষ্টুমি ভরা দৃষ্টিতে আর চোখে অরিনের চোখের দিকে তাকালো জায়ান। বাঁকা হেসে হাতে মাইক নিয়ে গম্ভীর স্বরে গেয়ে উঠল, দুঃখ আমার সাথেই আছে, তবু দেখো দুঃখী আমি নই তো। ডাক দিয়ে যায় প্রণয় মেলা, এতে নিহত সুখ হয়তো। কিসের এত দুঃখ তোমার? সারাক্ষণ বসে বসে ভাবছ পৃথিবীতে বলো বাঁচবে কদিন, সময়টা তো বড় অল্প। খুলে দাও খুলে দাও সে হৃদয়ের প্রণয়ের দ্বার। হতে পারে এই দেখা শেষ দেখা, হতেও পারে এই গানই শেষ গান। অরিন অবাক দৃষ্টিতে তাকায় জায়ানের পানে। তাকে দেখে প্রফেশনাল সিঙ্গার মনে হচ্ছে একদম। অরিন বসে বসে ভাবে, আর কত গুণ আছে এই লোকের। কিছুক্ষণ আগে জেনেছে এই ভার্সিটির ট্রাস্টি বোর্ডের একজন সদস্য শেহজাদ তাওসিফ জায়ান। গান শেষ হতেই চারিদিক থেকে করতালির শব্দ ভেসে আসে। জায়ান স্টেজ থেকে নেমে আসে। নির্দিষ্ট আসন গ্রহণ করতেই পাশ থেকে উৎফুল্ল কণ্ঠে একজন প্রফেসর জিজ্ঞেস করে, এই গানটা আমাদের ম্যামকে ডেডিকেট করে গিয়েছেন নাকি? জায়ান মৃদু হেসে বলল, হয়তো। আরেকজন টিচার মজার সুরে প্রশ্ন করে বসে, তিনি এখন এখানে উপস্থিত আছেন? জায়ান বাঁকা হেসে বলল, তার অবস্থান আমার হৃদয়ে। আমি যেখানে উপস্থিত থাকি সেখানে আলাদাভাবে তার উপস্থিতির দরকার পড়ে না। জায়ানের উত্তর শুনে সেই প্রফেসর হেসে বললেন, সাবধান থাকেন ডাক্তার সাহেব, যে অবস্থা দেখছি তাতে ম্যাডামের কীর্তি আপনার হার্ট ব্লক হয়ে সময় লাগবে না। জায়ান বাঁকা হেসে স্পষ্ট কণ্ঠে বলল, শি ইজ মাই পার্সোনাল নাইট্রোগ্লিসারিন। নাইট্রোগ্লিসারিন হার্ট ব্লক রোধে ব্যবহৃত মেডিসিন। জায়ানের উত্তর শুনে সেই প্রফেসরের আর বুঝতে বাকি থাকলো না এই পুরুষ ভয়ঙ্কর প্রেমে মজেছে। সেই কাঙ্ক্ষিত নারীকে দেখার স্বাদ জাগলেও মুখ ফুটে বলার সাহস পেল না উপস্থিত কেউই। বিকেল পেরিয়ে সন্ধ্যা নামার পালা। অনুষ্ঠানের মাঝে আচমকা মাইগ্রেনের ব্যথা ওঠায় ইরা আগেই চলে গিয়েছিল। এখন অরিনকে একা একা বাসায় ফিরতে হবে দেখে বড্ড বিরক্ত হলো অরিন। অলস পায়ে রাস্তা ধরে সামনে এগোতে থাকলো সে। আচমকা তার সামনে সে কালো রঙের একটি অডি সজোরে থেমে যায়। প্রথমে খানিকটা ঘাবড়ে গেলেও পরক্ষণে রেকে মেকে গাড়ির গ্লাসে টোকা দিলে জায়ান উইন্ডো নামিয়ে দেয়। গম্ভীর কণ্ঠে বলে, সামনের রাস্তাটা সেফ নয়, ইচ্ছাকৃতভাবে বিপদে পড়তে চাইলে থাকুন, অন্যথায় গাড়িতে উঠে বসুন। অরিন কিছু একটা ভেবে উঠে বসলো গাড়িতে। জায়ান স্বস্তির নিঃশ্বাস ফেলে ড্রাইভিংয়ে মনোযোগ দিল। কিছুক্ষণ পর তাকাতেই দেখলো অরিন সিট বেল্ট নিয়ে টানাটানি করছে কিন্তু খুলতে পারছে না। গাড়িটা এক সাইডে চাপিয়ে সিট বেল্টটা একটানে খুলে অরিনের দিকে ঝুঁকে সেটা লাগিয়ে দিতে উদ্যত হলো জায়ান। আচমকা জায়ানের কাছাকাছি আসায় অরিন অস্বস্তিতে সিঁঠিয়ে গেল। জায়ান খুব মনোযোগ দিয়ে পরখ করলো সেসব। অরিনের অস্বস্তির মাত্রা বাড়িয়ে দিয়ে জায়ান সরে আসলো না, বরং ওভাবেই রইল। নেশালো চোখে দেখলো তার ঝামেলা বেগমকে। অরিন খুব কাছ থেকে জায়ানের পারফিউমের কড়া সুঘ্রাণ পাচ্ছিল। ঘোরে ডুবে যাওয়া থেকে বাঁচতে বেচারি কোনো মতে বলল, ড্রাইভিং সিটে ফিরে যান, আমাদের বাসায় ফিরতে হবে। জায়ান মৃদু হেসে বলল, পালিয়ে যাওয়ার এত তাড়া কেন? এই বক্ষপটে থেকে গেলে খুব ক্ষতি হয়ে যাবে। অরিন জায়ানের বাহুতে ধাক্কা দিয়ে বলল, আমাদের বাসায় ফিরতে হবে। জায়ান বিকট শব্দে ব্যথাতুর আওয়াজ তুলে বুকে হাত রেখে বোঝাতে চায় সে ব্যথা পেয়েছে। অরিন ভয় পেয়ে জিজ্ঞেস করে, কি হলো আপনার? আমি তো হাতে ধাক্কা দিয়েছি, আপনি হার্টে ব্যথা পেলেন কি করে? জায়ান অসহায় মুখে বলল, আপনি যেখানে আঘাত করুন ব্যথাটা হার্টে এসে অ্যাটাক করে। আফটার অল যেখানে আপনার বসবাস সেখানে তো আপনি সংক্রান্ত ব্যাপার তার উপস্থিতি জানা দিবে, তাই না? অরিন কনফিউজড হয়ে তাকায় জায়ানের দিকে। আহত সুরে বলে, আপনার কথা বুঝতে পারছি না আমি। কি হয়েছে আপনার? ডক্টর দেখিয়েছেন? জায়ান মনে মনে হাসলো। অরিনের সরলতার সুযোগ নিয়ে বলল, কালকে অনেকবার এসএজি করে দেখেছি। তবে অরিন উৎকণ্ঠিত হয়ে বলল, রিপোর্ট নর্মাল আসেনি? জায়ান হাসি আটকিয়ে কোনো মতে বলল, আমার হার্টে বিরাট অসুখ ধরা পড়েছে। এটা সাধারণ কোনো মেডিসিন দিয়ে নিরাময় করা যাবে না। ডক্টর বলেছে অতি শীঘ্রই আমার একজন পার্সোনাল কনসালটেন্ট দরকার। অরিন বিভ্রান্ত হয়ে বলল, তাহলে হায়ার করছেন না কেন? জায়ান এবার পূর্ণ দৃষ্টিতে দেখলো অরিনকে। সামান্য একটু ঝুঁকে অরিনের ছোট্ট নাককে নাক ছুঁয়ে বলল, তার সম্মতির অপেক্ষা আছে। সে রাজি হচ্ছে না, বরং কৌশলে এড়িয়ে যাচ্ছে।
এবং নিজেও নিজের অনুভূতি থেকে দূরে পালাচ্ছে। পুরো ব্যাপারটা খুব ভালো মতো বুঝলো অরিন। ধীর কণ্ঠে রয়েছে বলল। আপনি কখনো সহজ স্বীকারোক্তি দিয়েছেন? জায়ান অরিনের নাকে মৃদু আঘাত করে বলল। আপনার স্বীকারোক্তি চায়, সেটা কখনো বলেছেন? আমি সহজ ভাষায় কথা বলতে পারি না, তবে জটিল ভাষায় বোঝানোর চেষ্টা করিনি। অরিন বিমূঢ় হয়ে রইল। জায়ান সামান্য হেসে চোখ মেলে তাকালো। সে অরিনের খুব কাছে, আর অল্প একটু দূরত্ব মিটলেই তার ওষ্ঠদ্বয় একে অপরকে ছুঁয়ে যাবে। জায়ান চোখ মেলে অরিনের নাকে মৃদু স্পর্শ এঁকে দিয়ে বলল। উইল ইউ বি মাই পার্সোনাল কনসালটেন্ট বেবি গার্ল? অরিন কেঁপে উঠল। সময় নিয়ে চোখ মেলে তাকালো। জায়ানের চোখে চোখ রাখতে না পেরে নিচের দিকে তাকিয়ে বলল। আপনার পাশে থাকতে চাওয়ার জন্য অসংখ্য নারী এক বাক্যে রাজি, তাদের টপকে আমাকে জোরপূর্বক রাজি করাতে চাওয়ার কারণটা কি? জায়ান অভিভূত হলো অরিনের বুদ্ধিমত্তায়। জায়ান মৃদু হেসে বলল। তারা আপনার মতো নির্বোধ নয়, তারা লজিকলেস কথা বলতে পারে না। কাজের চেয়ে বেশি অকাজ করার গুণ তাদের মধ্যে নেই। আমার তীক্ষ্ণ মেজাজ কন্ট্রোল করার সাহসও তাদের নেই। আমার উত্তপ্ত হৃদয়কে প্রশান্তির জলোচ্ছ্বাসে ভাসিয়ে দেওয়ার সাধ্য নেই তাদের। আমাকে বেসামাল করার অ্যাবিলিটি তাদের মধ্যে অনুপস্থিত। এজন্যই আপনাকে জোরপূর্বক রাজি করাতে চাইছে। অরিন এবার আহাম্মকের মতো তাকালো জায়ানের দিকে। নিষ্পাপ কণ্ঠে শুধালো। আপনি কি আমাকে অপমান করলেন? জায়ান হুট করে হেসে ফেলে। এই মেয়েকে কোনো কিছু বোঝানো অসম্ভব। জায়ানকে হাসতে দেখে অরিন রাগে সুরে বলল। আপনাকে ডাক্তারি ডিগ্রি কে দিয়েছিল? সে কি জানে আপনার কথায় জিলেপির চেয়েও ভয়ঙ্কর প্যাচ আছে? সহজ ভাষা আর আপনি দুই মেরুর বিপরীত সদস্য। রোগীর কোনো রোগ হয়েছে সেটা বলতেও বোধহয় ঘন্টাখানেক সময় নেন আপনি, তাই না? জায়ান সেই প্রসঙ্গে না গিয়ে গভীর দৃষ্টিতে তাকিয়ে অরিনকে বলল। তীব্র প্রেম লোকে ভুগছি জানেমান। সম্মতি দিয়ে বাঁচিয়ে নাও আমায়। প্রমিস করছি আমার নষ্ট হার্টের একমাত্র পেস মেকার বানিয়ে রাখবো তোমায়। তুমি বিহীন এই হার্ট কখনো বিট করবে না। অরিন কাপাসরে কিছু বলার পূর্বে জায়ানের বুলেট প্রুফ গাড়িতে মুহূর্তেই গুলির বর্ষণ হতে লাগলো। অরিন ভয়ে চিৎকার দিয়ে কান চেপে হেড ডাউন করে ফেলে। জায়ান ক্ষুরোধা দৃষ্টি নিক্ষেপ করে চারপাশ অবলোকন করে বলল। ড্যাম ইট।